রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যদি এতই শ্রদ্ধা, তবে করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসের নামে শ্রীভূমি রাখা হলো না কেন? প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়া কমলাক্ষ দে পুরকাস্ত তীব্র আক্রমণ শানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেসকে। কংগ্রেসের মনোভাব এবং চিন্তাধারার উপর ধিক্কার জানালেন বিধায়ক কমলাক্ষ। কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার মুখ্যমন্ত্রীর নির্দেশকে সমর্থন করে ধন্যবাদ জানালেন কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। করিমগঞ্জ জেলা কংগ্রেসের আয়োজিত সভায় আমার সোনার বাংলা গান, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই গানের লাইন পরিবেশন করা নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে দলছুট অর্থাৎ কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারতের মাটিতে অন্য দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা শুধু অনুচিতই নয়, এটি কংগ্রেসের চিন্তাধারার প্রকৃত চিত্র তুলে ধরে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত কংগ্রেস নেতৃত্বের মনোভাবের উপর প্রশ্ন তুলে বলেন, এই ঘটনা প্রমাণ করে কংগ্রেস আজও বিভ্রান্ত রাজনীতির মধ্যে পথ হারিয়ে ফেলেছে। ঠাকুরের সৃষ্টি আমাদের সম্পদ। বিশ্বের বুকে বরেণ্য ব্যক্তিত্ব এবং ওনার সৃষ্টি সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে। গতকাল থেকে যে একটা জিনিস শুধু চর্চিত বিষয় নয়, সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন কংগ্রেস অফিসে গাওয়া হলো, বা কেউ যখন একটু গানটা গাইলেন, পরবর্তী সময় দেখতে পারলাম জেলা কংগ্রেসের সভাপতি সেটার উপর জাস্টিফিকেশন দিচ্ছেন, সেই সঙ্গীতকে প্যাট্রোনাইজ করছেন, এবং সঙ্গে সঙ্গে আবার দেখতে পারলাম যে আসামের মাননীয় কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সেটার উপর উনি কিভাবে জাস্টিফিকেশন দিয়ে সেই কথাগুলো উনি বললেন। তো আমার প্রশ্ন, কয়েকদিন আগে আপনারা বলছেন যে কংগ্রেসীরা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমি কংগ্রেস ভাইদেরকে প্রশ্ন করছি, সেবাদলের ভাইদেরকে প্রশ্ন করছি, আসাম সরকার করিমগঞ্জের নামকে শ্রীভূমি করলো, সবাই তার উপর ধন্যবাদ জানিয়েছেন। এখনো কিন্তু কংগ্রেস অফিস যেটা, সেটার নাম শ্রীভূমি কংগ্রেস অফিস নয়, সেটা করিমগঞ্জ কংগ্রেস অফিস। অর্থাৎ আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটাকে আপনারা কেন এখনো পরিবর্তন করলেন না? বামপন্থীরা কংগ্রেস মিলে সেই শ্রীভূমি নামকে পরিবর্তন করার জন্য আপনারা করিমগঞ্জকে বন্ধ করছেন, স্ট্রাইক করছেন। এইভাবে অবক্ষয় আপনাদের। এবং এখানে গানটা গাওয়ার পর আপনারা, বিশেষ করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি জাস্টিফিকেশন আপনারা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয় যদি, তাহলে শ্রীভূমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, করিমগঞ্জ অফিসের নামটা কেন পরিবর্তন করলেন না, শ্রীভূমি করলেন না? যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন, তাহলে করিমগঞ্জকে যখন শ্রীভূমি করা হলো, আপনারা কেন আন্দোলনে গেলেন? আপনাদের আন্দোলনে যাওয়া ঠিক হয়নি। আমরা ধিক্কার জানাই কংগ্রেসের মানসিকতাকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখানে তো সবাই বাঙালি, জনগণের মনোনীত কেউ গাবে নাকি বাংলাদেশ? আর গাওয়ার পর কেউ সেটাকে প্যাট্রোনাইজ করবে নাকি? গাওয়ার পর কেউ বাংলাদেশে কেউ বলবে নাকি যে না, জনগণের মনোনীত গান গালো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো? সেই
যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিহাদিরা সেখানে করছে, কাজ করছে। আজকে যে সময় আমাদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, যে সময় বাংলাদেশে আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, যে সময় এইভাবে অত্যাচার, ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো, ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো, সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এখানে পাকিস্তানকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে। ধরে নিলাম সেটা একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সঙ্গীত। তাই বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই যে মানসিক যেটা অবক্ষয় যেটা হয়েছে, যেটা আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন, 3000 রবীন্দ্রসঙ্গীত আছে, আপনারা কেন আপনারা সোনার বাংলা সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন? আপনারা তো গান গাইতে পারতেন, আপনারা যে বাংলার বায়ু বাংলার ফল, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান, আপনাদের গান গাইতে পারতেন। ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা, আপনাদের গান গেতে পারতেন। যদি জয়িত ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আপনারা তো গান গেতে পারতেন। আমরা সবাই রাজা, আমাদেরই এই রাজা রাজত্বে ছোটবেলা থেকে আমরা সেই গান শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই গানগুলো আপনাদের মনে পড়েনি, আপনাদের মনে পড়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা মনে পড়েছে। কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে, বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে। লজ্জা থাকা উচিত ছিল। কোনো একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য, কোনো একটা সম্প্রদায়ের প্রিয়জন হওয়ার জন্য আপনারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবেন। ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে আপনারা ভারতের পক্ষে থাকবেন না, আপনারা পাকিস্তানের পক্ষে থাকবেন। আপনারা বড় বড় কথা বলেন, ভারত মাতাকে জয় বলা হলে কংগ্রেসের বেশিরভাগ মানুষ ভারত মাতাকে জয় বলে না। একটা সম্প্রদায় সেটা থেকে বাদ থাকে। আমি ব্যক্তিগতভাবে বলছি, গ্রামেগঞ্জে অনেক খেলা হয়, জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন অনেক মাটিতে বসে থাকে, ওরা কিন্তু খাড়া হয় না। কিন্তু তাই আমি বলছি যে আমাদের শ্রদ্ধা ওদের সঙ্গে সবসময় থাকবে। রস খান, এপিজে আব্দুল মালিক, বীর আব্দুল হামিদ, উইং কমান্ডার সুফিয়া কুরেশিয়া, যাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি সঙ্গে যাদের আর্থিক সম্পর্ক, যারা এই দেশকে নিজে থেকে বেশি ভালোবাসেন, ওদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আপনারা যে পরিবেশ সৃষ্টি করছেন, যে বাতাবরণ সৃষ্টি করছেন, আমি ধিক্কার জানাই। গৌরববাবু কি করছেন, উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে আমরা বাঙালির সভ্যতা সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা, সেগুলো নিয়ে বিজেপি কনসার্ন নয়, সেগুলো নিয়ে বিজেপি বুঝতে পারে না। আমি গৌরববাবুকে বলছি, আপনাদের সরকার, আপনাদের বাবা মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, আসামে 15 বছর সরকার ছিল, ভারতবর্ষে 10 বছর কংগ্রেস সরকার ছিল। ডিবিটির সমস্যার সমাধান করতে পারলেন? এফটি কোডের সমস্যার সমাধান করতে পারলেন? স্বাধীনতার পর এই অঞ্চলে যারা বিশেষ করে পার্টিশন দেশভাগের বলি হয়ে এখানে এসে যারা শরণার্থী হয়েছিল, আড়াল বিলিয়ে যারা আছে, ওদেরকে পাট্টা দেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনাদের লজ্জা হয় না? নাগরিকত্ব সমস্যা থেকে এই হারে হিন্দু বাঙালিদের সমস্যা, একটা কথা আপনারা বলেন না। নাগরিকত্ব বললে আপনারা কথা বলেন না।
এই জন্য আপনারা বলেন না যে বিশেষ সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে খারাপ পাবে। রাজনীতি করবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে রাজনীতি করবেন না। এইভাবে যদি আপনারা ইসলামীকরণ করেন কংগ্রেস অফিসে বসে, সেটাই দুঃখজনক থাকবে। এই দল আমিও করেছি, এই দলের প্রতি ভালোবাসা প্রচন্ড ছিল আমার, কিন্তু বর্তমানে যে অবস্থাটা দেখলাম, বর্তমানে যে বাতাবরণটা দেখতে পারলাম, সেই সময় মনে করি সেই জিনিসগুলো দুর্ভাগ্যজনক ব্যাপার। কংগ্রেসের নেতাদেরকে আজকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যে আজকে ওই রাষ্ট্রদ্রোহ কেসের জন্য উনি বলেছেন। আমি মনে করি এরকম যারাই এরকম কারবার করবে, এরকম কাজ করবে, এবং নিজের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি কিছু একটা ভুল করলে আমি যদি সেটা নিয়ে যদি অনুতপ্ত না হই, আমি যদি আবার জাস্টিফিকেশন দিই, তার উপর কিন্তু ব্যবস্থা নেওয়াটা খুবই দরকার। আজকে 61টির ভাষা কি ক্যাম্পরাই ডিমাহাসার কি ক্যাম্পরাই 61টির ভাষা আন্দোলন, এখন মুক্তেশ্বর, এখন ছট পূজা নিয়ে উনি কথাবার্তা বলছেন। আমি বলবো যে যাদের কোনো অস্তিত্ব নেই ওরা আবার বড় বড় কথা বলে। আজকে বাঙালি সহনশীল জাতি, আজকে ছট পূজা নিয়ে কথাবার্তা বলবেন না, আজকে বাংলা সাহিত্য সভ্যতা নিয়ে কথাবার্তা বলবেন না। আমরা অনেক সহনশীল। আমি তো মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এরকম মানুষের উপর ব্যবস্থা নেওয়া হোক। এবং সত্যি কথা বলতে গেলে যে বর্তমানে এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের কোনো ধরনের কোনো বিভেদ নেই, কিন্তু এই যে বর্তমানে কংগ্রেসের যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যে বাংলাদেশ এবং পাকিস্তানের সভ্যতা সংস্কৃতিকে অ্যাডপ্ট করা হচ্ছে, তার উপর যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, এবং মুখ্যমন্ত্রী এর উপর সিদ্ধান্ত নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই।